জামিল এটি যেই দেখো তো ভিডিওটা মানে শুট হয়েছে কিনা, হচ্ছে কিনা আর কি, ভিডিওটা হচ্ছে কিনা দেখো শুধু। সেকেন্ড উঠতেছে? আচ্ছা আসো, এবার আমরা শুরু করি তাহলে। এখন দেখো তোমাদের আমি কালকে 4টা সূত্র মুখস্থ করতে বলছিলাম। এই 4টা সূত্র মুখস্থ করলে বলছিলাম যে এই অধ্যায়ের সব সূত্র এই 4টার মধ্যে করা যাবে। আমি সেটা তোমাকে এখন দেখাবো। সেইটা হচ্ছে আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। আগে মানে বেসিক জানতে হবে বলতে 4টা সূত্র দিয়ে জাস্ট 9, 10-এর ওই যে 4টা সূত্র আমরা একটু আগে যা লিখলাম, ওই 4টা সূত্র দিয়ে এই অধ্যায়ের সব সূত্র এর ভিতরে করা যাবে। কিছু তো বেসিক তো জানা লাগবে। কালকে যেরকম শেখালাম যে এইটা করতে বেসিক জানলে তুমি নিজে সব পারবা, ঠিক এমনইভাবে কিছু বেসিক জানলে তুমি ওই 4টা সূত্র দিয়ে সব সূত্র পারবা, আর কোনো নতুন কোনো মুখস্থ করা লাগবে না। এর জন্য আমাদের তাও সে 9, 10-এর বেসিক। যেমন আমরা যদি এরকম একটা করি, আমাদের ক্লাসটা তো ফিজিক্স, তাই তো, SICS ফিজিক্স ফার্স্ট থার্ড চ্যাপ্টার গতি। এখন একটা দেখো, খেয়াল রাখো, এইটা আর এইটা, তাই না, এটা হচ্ছে কি বলে ভূমি, সবাই জানি কি না, একদম শেষে। আর এটা কি উচ্চতা, সর্বাধিক উচ্চতা। এখন উচ্চতা সর্বাধিক উচ্চতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কি উচ্চতা, কিন্তু এর সর্বাধিক উচ্চতা কোথায়? যেখানে শেষ, এটাই তার সর্বাধিক উচ্চতা। এখন সর্বাধিক উচ্চতায় একটা জিনিস দেখো, সর্বাধিক উচ্চতায় কোনো একটা বস্তু মনে করে ভূমিতে আছে, সে কি কখনোই উঠতে পারবে উপরে? বেগ না হলে উঠতে পারবে না। তার মানে আমরা নিশ্চিত হইলাম যে ভূমিতে যে আছে সে কিন্তু ভূমিতে যখন থাকে তখন তার বেগ কিন্তু 0ই থাকে। কিন্তু আমরা কিন্তু বিবেচনা যখন করব, যখন গণিত করব, তখন কিন্তু আমরা কী হবে বলতো, উঠার আগ মুহূর্ত হিসাব করবো। সবসময় কোথায়? উঠার আগ মুহূর্তে হিসাব করবো। তাহলে আমরা যখন তাহলে বেগ সর্বোচ্চ কোথায় বলতো? এই উঠার আগ মুহূর্তে। কারণ কি, প্রথম তো 0 হতে তো ধরা যাবে না। যখন আমরা বিবেচনা করব তখন আমরা ধরবো। এখন বিবেচনা করব কিভাবে? যে এইখানে ইউ ছিল, ইউ কি, এই ইউটা কি ইউ হবে কেন বলো তো? কেন ইউ হবে? জামিল তোমার তো মনে আছে, করাইছি না যে পঞ্চম অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতা। তাহলে ইউ মানে আদিবেগ, ইউ মানে সর্বোচ্চ। কেন? কারণ তো এই ভূমিতে তো আদিবেগ সর্বোচ্চই থাকবে। এবার কি উপরের দিকে উঠতেছ বলো তো, অভিকর্ষ তো বলের বৃদ্ধি কাজ করতেছ না, তাহলে কি বল কি বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। তাহলে অবশ্যই বেগ কি হবে? হ্রাস পাবে। তাহলে এই আদিবেগ আস্তে 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 যত উপরে উঠবে তখন ইউ তত কি হবে? হ্রাস পাইতে সর্বোচ্চ অবস্থায় গেছে। এবার সর্বাধিক উচ্চতা মানে কি বলতো? আর কোনো উচ্চতা নাই। তাহলে আর উচ্চতা নাই মানে নিয়ম কিন্তু ওই রকম না, মানে উচ্চতা আছে কিন্তু আমি উঠতে পারতেছি না বলে আমার সর্বাধিক উচ্চতা এই কথা বোঝেনি। কারণ পৃথিবীতে উচ্চতা আছে না অসীম, এই পর্যন্ত উচ্চ থেকে ধরতে পারবে? তাহলে কি কোনো বস্তু যতটুকু ওঠে তার সর্বাধিক উচ্চতা সেইটা। এখন কোনো বস্তু মানে একটা বস্তু কখন আর ওঠে না? যখন তার বেগ 0 হয়ে যায়। কথা বোঝা গেছে? তাহলে যখন ভূমিতে যে আদিবেগ সর্বোচ্চ নিয়ে উঠতেছিল, উঠার পরে যখন তার বেগ 0 হয়ে গেছিল তখন সে আর উঠতে পারেনি। তাহলে যদি উঠতে না পারে তাহলে তার সর্বাধিক কত উচ্চতা? যতটুকু উঠেছে ততটুকু উচ্চতা। এই জন্য কিন্তু সর্বাধিক উচ্চতা তার ভি কত? 0 হয়। কথাটা বোঝা গেছে? তোমার নাম কি বলছিলাম? বাঁধন। তাহলে এটা কি বলতো, ভূমিতে নাকি আগ মুহূর্তে? আগ মুহূর্তে। বিবেচনা কিন্তু আগ মুহূর্তে হবে। তাহলে আগ মুহূর্তে তো অবশ্যই বেগ সর্বোচ্চ ছিল, যত উপরে আমি উঠতেছি তত বেগ কম হচ্ছে, কমতে কমতে একবার আমার বেগ 0 হয়ে গেছে, তখন তো আমি আর উঠতে পারবো না। তাহলে আমার উচ্চতা কত? সর্বাধিক যতটুকু উঠেছি। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু বেসিক এইগুলো না জানলে কিন্তু ওই বুঝতে পারবো না আমরা। তাহলে ইউকেনে সর্বোচ্চ। এইবার আবার খেয়াল রাখো, কোন একটা বস্তু উপরেই আছে, মনে করো তুমি যে ভূমি থেকে উপরে যেখানে গেছিলে ওইখানে আসো। ওখানে যাওয়ার পরে তুমি যখন এবার নিচে আসবা,
কোনো বস্তু নিচে পড়তে কিন্তু তার বেগ লাগে না। কারণ কি, মনে করে এই বস্তুটা এখানে আছে, গেছে এই পর্যন্ত উঠে গেছে, মানে এইখান থেকে নিয়ে সে এইখানে গেছে, আর যদি পথের বেগ শূন্য হয়ে গেছে, এবার কি করবে, সে আবার পড়বে, ওর কি আবার বেগ লাগবে নাকি? ও নিজে নিজে কিন্তু অভিকর্ষ বলের টানে কিন্তু পড়তে পারে। এই জন্য সেটা কোথায় বলো তো, একদম সর্বাধিক যখন উঠে যায় তখন তার বেগ 0 হয়ে যায়। এবার যেই সে পড়তে চায় তখন তার বেগ লাগে, বেগ লাগে না। এই জন্য এই ইউ কত, এই ইউ কত বলতো, 0। কথা বোঝা গেছে কেন 0? কারণ এই ইউ আর ইউ কিন্তু এক জিনিস না। এই ইউ মানে ভূমিতে ছিল উঠার মুহূর্তে, যার যাতে ইউ, এই ইউ আস্তে 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 শেষ হয়ে গেছে, তাহলে শেষ বেগ মানে সে সময় আদি বেগ তো ইউ, আর শেষ বেগ ভি গুলো 0 হয়ে গেছে। এবার এইখান থেকে যখন পড়বে তখন তার আদি বেগ কত হবে, 0, কারণ তার আদি বেগ তো লাগবে না, এমনি এমনি সে আসতে পারবে। তারপরে তাহলে আদি বেগ 0। এবার বলো তো এইখান থেকে যখন পড়বে তখন বেগ কি কম হতে থাকবে না কম বেগ বেশি হতে থাকবে? কারণ নিচে পড়তেছে। আচ্ছা, তাহলে এখানে আদি বেগে ইউ আস্তে 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 একদম প্রথম ছিল কোনো 0, এবার আস্তে আস্তে কি বেগ বৃদ্ধি পেতে যাবে না? তাহলে কোথায় সর্বোচ্চ হয়ে যাবে? একবার পড়ার আগ মুহূর্তে, কারণ তারপরে তো আর নেই, পড়লে গেলে তো 0 হয়ে যাবে। তাহলে এইখানে এইটার ভি কত বলো তো, ভি। বুঝেনি জিনিসটা? আগে বুঝে নিতে হবে ভালো করে। তার মানে ভূমিতে ইউও সর্বোচ্চ, ভিও সর্বোচ্চ, আর উচ্চতায় ইউও 0, ভিও 0। কেন 0 বুঝতে পারিস সবাই? গুড, তাহলে আমাদের আর সমস্যা নাই। এইবার আসছে দেখো, তোমাকে এরকম একটা প্রশ্ন করলো যে কোনো বস্তুকে, হ্যাঁ কোনো বস্তুকে ভূমি হতে সর্বাধিক উচ্চতায় উঠানো হলো। প্রশ্নটা কি? কোনো বস্তুকে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠানো হলো। আমাদের প্রশ্ন এই 3টা, মানে এই একটা প্রশ্ন দিয়ে আমরা 3টে অ্যান্সার করলে আমরা বুঝতে পারবো কোনো বস্তুকে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠানো হয়েছে। সত্যটা কি? ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠানো হয়েছে। ঠিক আছে, এখন আমার প্রশ্নটা প্রথম যদি বলে উঠতে কত সময় লাগে, উঠতে কত সময় লাগে, এবার প্রশ্ন কথা বুঝেছ? আগে বলছি কোনো বস্তুকে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় উঠানো হলে উঠতে কত সময় লাগে। খেয়াল রাখো, দেখো তোমার যে বেসিকটুকু আমি দিচ্ছিলাম তার মধ্যে আছে কোনো বস্তুকে ভূমি থেকে সর্বাধিক উচ্চতায় উঠানো হলো, এই প্রশ্ন না? তাহলে এর কিচ্ছু নেই, কিন্তু কিচ্ছু আছে? কিচ্ছু না। তাহলে আমরা মনে করতে পারি কি, আমি বলতো কোনো বস্তুকে ভূমি থেকে, তাহলে ভূমি থেকে যখন উঠাবো তাহলে সে বেগ আছে কিনা এবং সেটা সর্বোচ্চ কিনা। তাহলে আমরা ইউ কত, তাহলে তখন ইউ কত ধরবো, ইউ। এই জিনিসটা বুঝিছো? ইউ ইকুয়াল ইউ। এবার কোনো বস্তুকে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায়, ফ্যাক্ট এইটাই, সর্বোচ্চ উচ্চতা যখন উঠানো হয় তখন তার ভি কি হয়, শিওর তো? তাহলে ভি কত লিখবো, 0। আমার বের করতে হবে কি কত সময় লাগে, টি ইকুয়াল হট। বুঝিনি? এই জিনিসটা কি বুঝেছো কেন তোমরা সবাই? বুঝছো? এবার আমরা 9-10 যে সূত্র পড়েছিলাম মনে আছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এবার যদি শুধু উপর নিচে হয় অভিকর্ষ, তাহলে কি শুধু এর জায়গায় জি বসাতে হয়? তাহলে আমরা লিখবো কি ভি ইকুয়াল ইউ। এবার আমরা জানি কি উপরে উঠলে হয় মাইনাস আর নিচে নামলে হয় কি প্লাস, তাহলে সবাই জানা আছে। তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এই জিনিসটা বুঝেছো? তার মানে বস্তুটা মানে কি, বস্তুটা কি কোথায়, এই মাইনাস দিকে বুঝতে হবে কি বস্তুটা উপর দিকে উঠতেছে, বিরুদ্ধে উঠতেছে। ঠিক আছে লাইন? এবার দেখো, তুমি সত্য ছিল কি কোনো বস্তুকে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা ওঠানো হলো, ওই উচ্চতা উঠতে মানে এইখান থেকে এই পর্যন্ত উঠতে তোমার কত সময় লাগে। তাহলে সেই ওই সত্ত্বে আমার ভি কত, 0। ইউ তো ইউ সর্বোচ্চ, আর জি মানে জি রেখে দিলাম, মান দিলাম না, আর টি মানে তো আমার বের করতে হবে। তাহলে এবার আমরা জিটি বেশি আনতে পারি ভাই, তাহলে আমরা লিখতে পারি বা জিটি ইকুয়াল ইউ, অতএব টি ইকুয়াল ইউ বাই জি। এই জিনিসটাই বুঝতে পারিস কেন সবাই? তার মানে এটা এই সূত্রটা কখন হবে বলতো, ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা উঠতে আমার কত সময় লাগবে, তার আদিবেগকে অভিকর্ষ স্তরণ দ্বারা ভাগ করলে হয়ে যাবে।
এই জিনিসটা বুঝেছো কিনা? একদম ইজি জিনিস আসছিল না। এবার এই বেশিরভাগ এইসব ম্যাক্সিমাম তোমার তো 9-10 করে শেখানো, এই জন্য তুমি ভালো বুঝতেছো, সব ইন্টারমিডিয়েট আছে। এই জন্য তুমি বললাম না তুমি বুঝতে পারবে এখন আসলে তোমার আমি কতটা কি করে দিছি বেসিকটা। তাহলে এটা কি বলো তো, উচ্চতা উঠে সময়। এবার তোমাকে এবার যদি বলে, এবার প্রশ্ন আবার এটা মুছে দিলাম কেন, তুমি তো ভূমি হতে সর্বোচ্চ। এবার আমরা প্রশ্ন খ নাম্বার আমরা যদি লিখি যে যে বস্তুটি উঠে নামতে কত সময় লাগবে। খ নাম্বার, বস্তুটি উঠে নামতে কত সময় লাগে। এখন নিয়ম কি, বস্তুটি উঠে নামতে কত সময় লাগে, তার মানে একটা বেসিকটা জানি আমরা জানি, কিন্তু অভিকর্ষজ যে ত্বরণটা মানে ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় না, মানে প্রতি সেকেন্ডে সে কত বেগ দেয় 9.8 প্রতি সেকেন্ডে অভিকর্ষ ত্বরণ দেয় 9.8 মিটার পার সেকেন্ড বেগ দেয়। এটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। মনে করো 500 কেজি ভর আর 1000 কেজি ভরের উপর ওই বেগ কিন্তু একই দেবে, তোমার কম বেশি নির্ভর করে, সবার একই বেগ দেবে। ও দেখবে না মনে করো এটা বড় জিনিস না এটা ছোট জিনিস, ও সবার একই বেগ দেবে। ঠিক আছে, তো বস্তুটি উঠে নামতে কত সময় লাগবে, তাহলে কোনো বস্তু বললাম বেগ যদি একই দেয়, এটা খেয়াল রাখো। তোমাকে একটা বলা হলো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা, একটা বাস আর একটা সাইকেল, কি বললাম, একটা বাস একটা সাইকেল একটা রেস মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এখন আমি বললাম কি বাসের বেগ যে সাইকেলের বেগ তাই, বাসের বেগ যা ছিল সাইকেলের বেগ তাই ছিল, কে আগে পৌঁছাবে? উত্তর কে বলতে পারবা, কে আগে পৌঁছাবে? তোমার কি মনে হচ্ছে? একই সময় পৌঁছাচ্ছে। এখানে সাইকেল আর বাস তো আমার দরকার নেই, বলেছি কি দুজনেরই বেগ একই দিছি, দুজনের বেগ যদি একই দিই তাহলে দুজনের একই সময়তে পৌঁছাবে। ঠিক একইভাবে সেই জিনিসটা, তার মানে বস্তুটি উঠে নামতে কত সময় লাগে, কথাটা বুঝো। তাহলে আমরা একটু আগে বের করলাম না, উঠে টি/ইউ/জি সময় যদি লাগে, নামতে কত সময় লাগবে? শিওর? এটাকে সবাই বুঝেছো? তাহলে আমরা জানি, কারণ আমরা জানি তো যে কোনো উঠে আর নামা কোনো যায় আসে না, তো আমাদের তো সবসময় কি একই দেবে। আমরা জানি যা করতেছি, কিন্তু বাতাসের বাধা থাকবে না, বাতাসের বাধা থাকলে তো কম বেশি হয়ে যাবে, কিন্তু আমাদের বাতাসের বাধা তো উপেক্ষণীয়, মানে উঠতে যত সময় লাগবে নামতে ঠিক একই সময় লাগবে। এই জন্য আমরা চোখ বন্ধ করে এখানে লিখতে পারি, মনে করো টি বড়তে টি দিলাম, কারণ আগের ছোটটাতে টি দিছি। এটা কি তাহলে উঠে নামার সময়, মানে কি উত্থানো পতনকাল বলতে পারি, তারপর উড্ডয়নকাল বলতে পারি। ঠিক আছে, এখন টি কাল তাহলে কি লিখবো, u/g প্লাস u/g, কথা বোঝনি মনে হয়। আচ্ছা, ওর থেকে না লিখে আমরা একটু ভালো করে লিখি, এটাই লেখো টি প্লাস টি, এর সহজ হবে। তার মানে এটা কি টি মানে কি বলতো, উঠতে সময় লাগিছে, তাহলে নামতেও ঠিক টি সময় লাগবে, তাহলে টি যোগ করলে হয় কি 2t, তাহলে আমাদের 2t সময় লাগবে। এবার টি আর টির মানটা বসাই দেবো u/g, তাহলে সহজ হয়ে গেল আমাদের লিখতে। বুঝা গেছে জামিল? তোমার তো আগেই করানো ছিল 9-10-এ। তার মানে এটা কি বস্তু, তাহলে একে আবার কি বলা হয়, এই টিকে একটু লিখি না সবাই, এখানে বলা হয় উত্থান ও পতনকাল। হ্যাঁ, উত্থান ও পতনকাল, উঠতে এবং পড়ার সময়। আবার বলা যায় উড্ডয়নকাল, রসু ডয় ইয়না, উড্ডয়নকাল। আবার বলা হয় শূন্য। শূন্য কেন বলতে পারবা? শূন্য বলতে ভাইয়া ভূমি বাদে সব জায়গায় শূন্য বোঝায়, তার মানে শূন্যে উত্থান এবং পতনকাল কিন্তু শূন্য বলা হয়। কেন বলো তো? কারণ এইখান থেকে উঠে নামার আগ পর্যন্ত কি বোঝায় বলো তো? শূন্য বোঝায়। এখন তুমি যদি শূন্য বলতে শুধু কিন্তু উত্থানকাল মানে টি/টি u/g দিলে হবে না। হ্যাঁ, কত সময় শূন্য থাকবে, শূন্য থাকবে মানে কি বলো তো, উঠে পড়ার আগ পর্যন্ত শূন্য বোঝায় না, এজন্য সেটা কোন টাইম দিয়ে বের করতে হবে, এই যে। আর যদি বলো শুধু উঠতে কত সময় লাগে, u/g দিয়ে করবো, কথা বোঝা গেছে? আচ্ছা, দেখো শুধু ওই একটা বেসিকে তুমি নিজে নিজে সব পারবা। এবার পরবর্তীতে হচ্ছে গ নম্বর প্রশ্নটা এরকম যে সর্বোচ্চ উচ্চতা কত। তোমার তো সব শিখানো নাকি, তোমার তো এগুলো করানো। দেখো তুমি সর্বোচ্চ উচ্চতা কত, তার মানে ওই যে প্রশ্নটা দিছিলাম যে
কোনো বস্তুকে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা উঠানো হলো, তা সর্বোচ্চ উচ্চতা তো সে উচ্চতাটাই কত বের করতে হবে। এবার আগে গেলাম ভূমি থেকে কি সর্বোচ্চ উচ্চতা উঠানো হয়েছে। এখন প্রশ্ন ভাই তোমাদের ঠিক আছে সর্বোচ্চ উচ্চতা উঠানো হয়েছে, কিন্তু কত উচ্চতা উঠানো হয়েছে সেটা বের করে দেখো। তাহলে আমরা দেখো যেহেতু সর্বোচ্চ উচ্চতা কি উপরের দিকে না নিচের দিকে, তাহলে অবশ্যই আমাদের সূত্রটা এরকম হওয়ার কথা না। দেখো তো মনে আছে কিনা, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। এইচ বড়তার ছোটতে কোনো সমস্যা, এইচ মানে উচ্চতা, এইচ মানে কিন্তু উচ্চতা। এই লাইনটাই লেখা বুঝেছো কিনা? ওই যে 4টা সূত্র বলেছিলাম, ওই 4টা সূত্র দিয়ে এই অধ্যায়ের সব সূত্র করা যাবে। 4টা সূত্র মনে আছে কি? আবার তোমার জন্য লিখি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি একটা সূত্র, আর ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as একটা সূত্র, আর এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো এই সাইডটা দিয়ে আমাদের সব সূত্র করবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার হচ্ছে নামার ক্ষেত্রে ওটা আলাদা বিষয়। ওটা হচ্ছে আমি এই যে সূত্রগুলো করতে সব কিছু তো বলতো ভূমি তো থাকাই লাগবে না, কোনো বস্তুকে ভূমিও তো উচ্চতা ওঠাতে হবে এই সত্যে। ইউটি মাইনাস না, সর্বোচ্চ উচ্চতা উঠবে না তখন। এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, তাই বলতেছো? ওটা সর্বাধিক উচ্চতা ওঠে না, মানে ভূমি থেকে উঠতেছে কিন্তু সর্বাধিক উচ্চতা এখনো উঠি নাই, বুঝছো? আচ্ছা, তাহলে ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2gh লিখলাম, কারণ এটা কোথায় উঠতেছে বলো তো? উপরে উঠতেছে। যেহেতু সত্যকে সর্বাধিক উচ্চতা উঠে গেছে কিনা, এটা কি সর্বাধিক উচ্চতা উঠে গেছে কিনা, তাহলে সেক্ষেত্রে ভি কত জানি? 0। তাহলে বা 0 ইকুয়াল কি লিখবো? ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে লিখবো 2gh ইকুয়াল ইউ স্কয়ার, অতএব এই h ইকুয়াল কি লিখবো? ইউ স্কয়ার বাই 2g। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা, তার মানে ওই যে কোনো বস্তুকে যদি ভূমি থেকে কোনো একটা বেগে নিক্ষেপ করা হয় তাহলে সর্বাধিক সে কত উচ্চতা ওঠে? এই সূত্র ইউ স্কয়ার বাই 2g দিয়ে ভাগ করলে আমাদের সর্বাধিক উচ্চতাটা আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের সব বোঝা শেষ। এবার আমাদের বলেছিলাম যে 4টা সূত্র দিয়ে এই অধ্যায়ের সব সূত্র আমরা করতে পারবো। দেখো এবার সেই 4টা সূত্র দিয়ে আমি এই অধ্যায়ের সব সূত্র এবার দেখাই দিতেছি। প্রথমে 4টা সূত্র সবাই আমরা লেখো, যারা পারবা তারা তো লিখবাই, না পারলেও লিখবা, কারণ এখানে লিখলে কি হবে? তোমার পড়াটা অলরেডি হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল সূত্র কি লেখো সবাই? ইউ প্লাস এ টি। এবার লিখবো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এবার লিখবো আমরা এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার লিখবো এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে? এই 4টা। এবার এই 4টে দিয়ে আরও 4টা করবো। কীভাবে আমরা মানে সবাই জানি কিভাবে, শুধু জানি এর জায়গায় কী বসাইতে হয়? জি। তাহলে এবার লিখবো ভি ইকুয়াল ইউ প্লাস জি টি। এবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g, আর এসও লিখতে পারো, এইসও লিখতে পারো। কালকে বলেছিলাম এই বরাবর থাকলে বলে দূরত্ব, আর এটা উঠাই দিলে কি বলো? মনে নেই, এটা কি বলা হয়? দূরত্ব। এই একই জিনিস উঁচু করে দিচ্ছে, তাই বলো কি? উচ্চতা। শুধু ক্ষেত্র বিশেষ নামটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তুমি এখানে এসও দিতে পারো, এইসও দিতে পারো। আমি এইচ দিলাম। এবার এখানে এস জায়গায় কি দিতে পারি? এইচ দিতে পারি, যেহেতু আমি উপর উঠতেছি। তাহলে এইচ ইকুয়াল কি লিখতে পারো? ইউ টি প্লাস হাফ, আর এর জায়গায় তো জি লিখতে হবে, কারণ এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জিটি স্কয়ার। আর এখানে এই ইকুয়াল কি লিখবো? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমার এই সাইডটা থেকে এই সাইডটা হয়ে গেল। এবার দেখো আমরা একটু আগে শিখলাম, কি শিখলাম? দেখো সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা সূত্র কি? এই সর্বোচ্চ উচ্চতা বলো তো, এই 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 উচ্চতা কোন 4টে থেকে বের করলাম বলো তো? এইখান থেকে একটা দুটো বের করেছি, আর এইখান থেকে বের করেছি। এই যে পরে যে 4টা সূত্র বের করলাম, 3টে সূত্র কোথা থেকে বলো তো? এই দুটো থেকে। তাই বলেছিলাম এই 4টা থেকে কোন 4টা পাইছি? এই 4টা। আর এই দুটো থেকে পাবো কই? এই 3টা দেখতেছি। তাহলে এই সিগন্যাল কি পাইছি? একবার লিখতে পারি ইউ স্কয়ার বাই
2g। এটা কি বলতো সর্বোচ্চ উচ্চতা, কিন্তু সত্য কি বলতো ভূমি থেকে, কিন্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা কত। এই টি ইকুয়াল সূত্র কি ইউ বাই জি, এটাও সত্য কি বলতো ভূমি হতে সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগে। এটা কিন্তু বলতো সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে, আর এটা কি সর্বাধিক উচ্চতায় উঠে নামতে কত সময় লাগে, তাহলে সেটা হচ্ছে 2u বাই জি হয়েছিল। তাহলে বলতো এই সাইডটা দিয়ে কি এই সাইডটা বানানো যায়, আবার এই সাইডটা থেকে এই দুইটা দিয়ে তিনটে বানাতে পারি। তাহলে এই পর্যন্ত সবাই তো বুঝলাম। এরপরে দেখো এইগুলো সব 9 10 আমরা তোমাদের করাইছিলাম, ইন্টারমিডিয়েটে বাড়তি এসেছি, সেইটুকু বোঝার জন্য আমাদের এবার কি লাগবে সেটা দেখো। এবার হচ্ছে দেখো আমাদের এই একটা বলেছিলাম সহজ জিনিস, একটা সহজ জিনিস এটা মুখস্থ করতে হবে। আমরা সবাই জানি এইটা কি অনুভূমিক বলা হয় না নাকি, ভূমিক। আর সুজাকে কিভাবে উলম্ব বলতে হয় এটা তো সবাই জানো নাকি, তাহলে উলম্ব লিখলাম সুলময়। আচ্ছা, এখন আমরা জানি সবাই কি জানো অনুভূমিক বরাবর কোন কোন উৎপন্ন হয়, সাইন নাকি কস, কি শিখিয়েছি তোমরা জানো নাকি জামিন? অনুভূমিক কোনোদিন পড়ে নাই, এখানে লেখো অনুভূমিক, এইটা অনুভূমিক, এটা হচ্ছে উলম্ব। এইখানে লেখো এই অনুভূমিক এই থিটা, হ্যাঁ থিটা ইকুয়াল টু লেখো কস, আর এই থিটা উলম্ব, এই থিটা লেখো সাইন। দেখো এক কত সুন্দরভাবে ওই চারটা দিয়ে সব কিছু করা যাবে। তাহলে অনুভূমিক বরাবর কোন 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 উৎপন্ন হয়, কস থিটা, আর উলম্ব বরাবর কোন কোন উৎপন্ন হয়, সাইন থিটা। ঠিক আছে, আর আমরা এটাকে তো সবাই মনে হয় জানি অনুভূমিক বরাবরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর উলম্বকে কিন্তু মানে ওয়াই দ্বারা, এটা সবাই তো জানো। অনুভূমিককে এক্স দ্বারা প্রকাশ করা হয়, উলম্বকে ওয়াই দ্বারা। ঠিক আছে, এবার অনুভূমিক বরাবর ইয়ে মানে কি বলতো ত্বরণ, আর এক্স বলতে কি বোঝাচ্ছে অনুভূমিক বরাবর ত্বরণ, কথা বোঝা গেছে। এ মানে কি ত্বরণ, আর এক্স বলতে কি বোঝাচ্ছে অনুভূমিক বরাবর ত্বরণ। অনুভূমিক বরাবর ত্বরণ জি, জি মানে অভিকর্ষ। তোমার বলবে কি নিয়ম হচ্ছে অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত, কিন্তু তোমরা সবাই কি জানো অভিকর্ষ ত্বরণ কিভাবে হয়, এইভাবে অনুভূমিক ত্বরণ হয় কি উপর উঠলে মান নিচে নামলে, তাহলে অবশ্যই এখানে জির মান কত, অবশ্যই 0। এই জিনিসটা বুঝেছো কিনা? দেখো বেসিক যদি ঠিক জানো তাহলে কিন্তু তোমার ওই সাইডটা ইজি হয়ে যাবে সব সূত্রগুলো, আর ভুল যদি বেসিক ঠিক না থাকে তাহলে তুমি কিন্তু বুঝবা না। এটা অনুভূমিক, এই এক্স বলতে অনুভূমিক বরাবর, আর এ বলতে ত্বরণ। অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত জানো কেউ? 0, কারণ আমরা তো জানি অভিকর্ষ ত্বরণ উপরে উঠলেও আসে হয় আর নিচে নামলে হয়, অনুভূমিক বরাবর তো কখনো নেই। এবার এ মানে ত্বরণ, আর ওয়াই মানে উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ। উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ কত, জি কত, জি একটা মাইনাস জি, বুঝুনি? কারণ আমাদের নাকি অনুভূমিক বরাবর উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ একটা প্লাস জি একটা মাইনাস জি না, উপরে উঠলে কি হয় প্লাস না মাইনাস? উলম্ব কি উপরের দিকে নিচের দিকে? উপর দিকে করতেছি না, তাহলে অবশ্যই আমরা কি মাইনাস জি। জাস্ট এই বেসিকটুকু আগে ভালো করে শুনতে হবে আমাদের। আমরা জানি এই বরাবর কি অনুভূমিক, জ্যামিতিক তাকাও, এই বরাবর উলম্ব। আমরা জানি অনুভূমিক বরাবর কোন কোন উৎপন্ন হয়, কস থিটা, উলম্ব বরাবর সাইন থিটা। অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত, 0, আর উলম্ব বরাবর মাইনাস জি। জাস্ট এইটুক বেসিক হইলে হয়ে গেছে তো। এবার আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এবার আমরা তোমাকে বলা হলো অনুভূমিক বরাবর বেগ, তোমার আগে টুক করে বেগের সূত্র লেখো আগে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখছো। এটা জানি কি সূত্র বলো তো, শুধু বেগ। জামিন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র পড়িয়েছে না, শুধু বেগ। এবার আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এবার লিখলাম এই ভি, আর এক্স লিখলাম এখানে, মানে কি এবার কি হয়ে গেল বলো, অনুভূমিক বরাবর বেগ। ঠিক আছে, এই ইউ রাখলাম। ইউ রাখার সাথে সাথে অনুভূমিক বরাবর যদি কোণ উৎপন্ন হয়, তাহলে যদি অনুভূমিক বরাবর কোণ উৎপন্ন হয় সে কোণটা কি হবে, জাস্ট কস। তাহলে এই যে ইউ কস থিটা, মানে কস তো হয় না, কস থিটা হয়। ঠিক আছে, অনুভূমিক বরাবর কত, এ কত, হ্যাঁ এ অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ, তাহলে এটা যে 0 এটা কি লিখবো, তাহলে হয়ে গেছে, বুঝিনি?
ভি এক্স ভি বলে শুধু বেগ, আমি এটা কিন্তু সূত্র না, সূত্র হচ্ছে এই মূলত আমি ওটা দেখাই দেখায় বোঝাচ্ছি কীভাবে আমরা লিখবো। অনুভূমিক বরাবর বেগ ইউ আর কোন উৎপন্ন হয় কস থিটা, আর ইয়ে তো জিরো, এই জন্য ওটা তো জিরো হয়ে যাবে, শেষ। এবার আমরা একইভাবে লিখবো ভি ওয়াই, মানে কি বলতো উলম্ব বরাবর বেগ, এই ইউ রাখলাম, উলম্ব বরাবর কোন উৎপন্ন হয়, দেখো ভালো করে দেখো, উলম্ব বরাবর সাইন থিটা, এই যে সাইন থিটা, ঠিক আছে। উলম্ব বরাবর ইয়ে কত, মাইনাস জি, গুড। তাহলে এই প্লাসে মাইনাস তখন কি হবে, মাইনাস জি আর এলো টি। দেখো তো জামিল বুঝতে পারিস কিনা, দেখো তো বুঝতে পারিস কিনা সবাই, বন্ধন না তোমার নাম, বুঝতে পারিস? আচ্ছা, এবার আমরা ঠিক একইভাবে লিখবো, আমরা দূরত্ব নির্ণয় সূত্র সবাই লিখবো। দূরত্ব নির্ণয় সূত্র যদি আমরা লিখি, সূত্র কি, এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে লেখা। আচ্ছা, এবার আমরা এক্স লিখলাম, এক্স বলতে কি বোঝা বলো তো, অনুভূমিক বরাবর কি এক্স মানে দূরত্ব না, আর ওয়াই মানে দূরত্ব, কিন্তু শুধু উলম্ব আর হলো অনুভূমিক। তাহলে এক্স ইকুয়াল এস আর এক্স দিলাম কি, এটা অনুভূমিক বরাবর, তাই এই ইউ না, এই ইউ রাখলাম। এবার দেখো আগে দেখো ইউ করার পরের সাথে আমরা কি দিয়েছিলাম, কোণ দিয়েছিলাম, এখানে টি দেওয়া যাবে না, কিন্তু ইউ দিলে দেখো আবার কি দিয়েছিলাম, জাস্ট কোণ। তাহলে ইউ দিলাম, আর এটা কি বরাবর, তাহলে কি কোণ, এই যে কস থিটা, তারপর কি ছিল, তারপর আছে কি টি, এই যে টি, আমি বুঝতেছো টি। এবার আমার এটা পর আগে দেখো অনুভূমিক বরাবর এ কত, তাহলে ওটা লেখা লাগবে, শেষ, বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা লিখবো ওয়াই বলতে কি বোঝাচ্ছে বলো তো, উলম্ব বরাবর দূরত্ব। তাহলে আগের মতন ইউ, এবার ইউ লেখার সাথে কি লিখতে হয়, হ্যাঁ গুড, সাইন থিটা, আর এই যে টি ছিল না, এলো টি, আর এখানে তো ইয়ে তো জিরো না, এ কত মাইনাস জি, তাহলে প্লাসে মাইনাস কি হবে, মাইনাস এই হাফ এই জি এই টি স্কয়ার। এখন আমি কি মিথ্যে কথা বলেছিলাম? আমি বলেছিলাম কিন্তু যে 4টা সূত্র দিয়ে দেখো এই অধ্যায় সকল সূত্র হয় কিনা, অবশ্যই হবে। কোনো খালি বেসিকটা জানতে হবে ভালো করে, এগুলো না জানলে নিজের মতন হবে না। কথা বোঝা গেছে? এ পর্যন্ত সব বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা এটা সব পাইছি। এবার হচ্ছে এই এক্স এবং ওয়াই দিয়ে একটা সূত্র বের করতে হবে, সেটা একইভাবে। কিভাবে দেখো, আমরা একটু খেয়াল করি, আমরা একটু লিখলাম যে এক্স ইকুয়াল টু কি লিখেছে বলো তো, ইউ কস থিটা টি। তো মুখস্থ ওই সূত্র মাথায় থাকলে যেটা দেখে বলতে পারবো। ওয়াই ইকুয়াল কি পাইছি বলো তো, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, গুড। এই এখন আমরা এই এক্স ইকুয়াল ইউ কস থিটা টি, তাহলে এখান থেকে আমরা যদি আবার লিখি এক্স ইকুয়াল ইউ কস থিটা টি, অতএব এখান থেকে যদি আমরা টির মান বের করতে চাই, এক্স ইকুয়াল ইউ কস থিটা টি, তাহলে টি ইকুয়াল কি লিখবো, এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা। তাহলে এই টাইমটা আমরা শুধুমাত্র এই যে টাইমটা আমরা এই ওয়াই এর টাইমে বসাই দিব। তাহলে কি লিখবো, ইউ এই সাইন থিটা, আর টি মানে কি পাইছি, এই টি মানে এইটা পাইছি না, এই এক্স বাই ইউ কস থিটা, এই এসে মাইনাস, এসে হাফ, এসে জি, আবার টি মানে এই যে পাইছি এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা, তার আবার কিন্তু এ স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করে দেব, কিভাবে করবো দেখো, ইউ কাটা যায়, সাইন আর কসকে ভাগ করলে কি হয়, আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, জানি কিনা সবাই, সাইন থিটা বাই কস থিটা। তাহলে আর এক্স তো ছিল, এই জন্য লিখলাম এক্স ট্যান থিটা, বুঝেছো ভাইয়া? ইউ আর ইউ বাদ গেল, আর সাইন আর কস ভাগ করলে হয় ট্যান, আর এক্স তো অলরেডি ছিল, এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি, আর এটা এ স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার সবার সাথে হবে, তাহলে এক্স এর স্কোয়ার ইউ এর স্কোয়ার
cos এর স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা? এটা কি বুঝেছো? তাহলে আমরা কিন্তু দেখো এইটাও কিন্তু এটা হলো কিন্তু এই দুটো মিলে কম্বাইন করে একত্রিত করে এরকম হয়ে গেল। তার মানে আমাদের একবারে এখন আমরা লিখতে পারি y এর আরেকটা সূত্র পাইছি। কি পাইছি? y কম x tan থিটা মাইনাস হাফ জি x স্কয়ার বাই ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। আমরা তাহলে এই y এর যেখানে একটা সূত্র লিখছিলাম না, এখানে আরেকটা পাইছি y এর। ঠিক আছে? এই বোঝা গেছে সবাই? আচ্ছা, এবার আমরা যে প্রাসের যে অঙ্কগুলো করবো, ঠিক আছে, সেই প্রাসের সূত্রগুলো আমরা মুখস্থ করবো না, ওই একই হুবহু বসাই দেব। দেখো কীভাবে বসাই দিব। আমরা এইটা প্রাসের মনে করো এইখানে তোমার আছে প্রাসের ক্ষেত্রে, প্রাস বলতে এরকম, কিন্তু প্রাস এরকম হয়, এই যে না এরকমভাবে পড়বে। ঠিক আছে? এরকমভাবে মানে ভূমি অবশ্য থাকবে, ভূমি থাকার পরে সে এইভাবে যাবে, এইভাবে কিন্তু না, ভূমি থাকার পরে উঠে এরকম পড়বে। এটা কি বলে? প্রাস। এখন এই প্রাসের অঙ্ক যদি আমরা করি, দেখো সেম বলতে দেখো এই টি বলতে কি বোঝায় বলো তো? টি বলতে সূত্র কি? সর্বাধিক উচ্চতা কত সময় কত লাগে? ইউ বাই জি পড়িয়েছি না আমরা সবাই? আগে ইউ বাই জি লেখো, লিখছি। এবার প্রাসের ক্ষেত্রে কি প্রাস কি উপরে ওঠে না নিচে যাবে? তাহলে উপরে উঠলে কি সাইন কোণ না কস কোণ? সাইন। এইখানে সাইন বসে দিলে হয়ে যাবে শুধু, বুঝলি? প্রাসের মানে যদি কোণ থাকে, মানে আমি মনে নিয়ম আছে, যদি কোণ নেই তাহলে কি সূত্র হতো? ইউ বাই জি। যদি কোণ থাকে মানে ইউ বাই জি আর সাইন যুক্ত হবে, ইউ সাইন থিটা আছে। ঠিক আছে? দেখো কোনো পার্থক্য নেই বলেছিলাম এই জন্য। এবার এটা কি উঠে এবং পড়তে কত সময় লাগে আমরা জানি, একটু শিখিয়েছিলাম, 2u বাই জি। আর এটা কোন উৎপন্ন হবে? অবশ্যই উপরে না, সাইন। এবার দেখো সর্বাধিক, এটা কিন্তু প্রাসের সূত্র, প্রাসের অবশ্যই কোন এই যে কোন উৎপন্ন হবে। এবার সর্বাধিক উচ্চতার সূত্র কি? ইউ স্কয়ার বাই 2g। কিন্তু যদি কোণ তো থাকবে তাহলে কিসে কোণ দেবো? কি সাইন। কিন্তু এখানে যা থাকবে এখানে তাই দিতে হবে, এখানে যা থাকবে এখানেও তাই দিতে, মানে স্কয়ার দিতে হবে। এই জন্য যেমন এখানে কিছু ছিল না বলে দিয়েছি, এখানে 2 সাথে কিছু ছিল না, কিন্তু এর স্কয়ার থাকলে অবশ্যই স্কয়ার দিতাম। এর স্কয়ার ছিল বলে এর স্কয়ার দিতে হয়েছে। এই তিনটা আমাদের কিন্তু ওই দেখো হুবহু আগের যে তা করে তার থেকে বসাই দিচ্ছি। জামিল বুঝছো? এবার কি করতে হবে? দুইটা সূত্র আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে, জাস্ট একটা সূত্র, সেটা আছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা। এই অনুভূমিক পাল্লা বলতে দেখো এটা কিন্তু অনুভূমিক পাল্লা। দেখো এইখান থেকে একটা মনে করো থিটা ডিগ্রি কোণে কোনো বস্তু নিক্ষেপ করেছি, নিক্ষেপ করার পরে সে বস্তুটা কীভাবে গেছে মনে করো এইভাবে গেছে, যে পড়বে তো এইখানে, হ্যাঁ, এইখান থেকে এইটুক দূরত্বকে বলা হয় অনুভূমিক পাল্লা। হ্যাঁ, কি বলছে বোঝেনি? মনে করো কোনো বস্তুটা থিটা করে নিক্ষেপ করার পরে এইভাবে যাওয়ার পরে একদম পড়বে না। এই যে ক্রিকেট খেলে দেখো তোমরা সবাই, দেখো যখন ছক্কা মারে, ছক্কা মারার পরে এই দেখো না ছক্কা এভাবে দেখায়, তারপরে নিচে ধরে আমরা দাগ দেখায়, ওইটা কিন্তু অনুভূমিক পাল্লা মারতে হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই ভূমি স্পর্শ করে যে থিটা কোণে যে যেখানে পড়বে, পড়ার পরে ভূমি থেকে ওই দূরত্ব মাপটাই থাকে অনুভূমিক পাল্লা। সেই অনুভূমিক পাল্লাটা সূত্রটা আমার খালি মুখস্থ করতে হবে। আর এই কাল অনুভূমিক পাল্লা কি দিতে হবে? আর এই কালে সূত্রটা আমাদের শুধু মুখস্থ করতে হবে। ইউ স্কয়ার মানে ওই যে 9 10 সূত্রের সাথে মিলবে না, এটা ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এখন আমরা আর একটা জিনিস দেখি। এবার আমরা লিখলাম আর ম্যাক্স মানে কি সর্বোচ্চ, ম্যাক্স মানে সর্বোচ্চ বোঝা না, আর মানে অনুভূমিক পাল্লা, আর আর ম্যাক্স মানে কি সর্বোচ্চ অনুভূমিক পাল্লা। ঠিক আছে? সর্বোচ্চ অনুভূমিক পাল্লা ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই জি। দেখো তো যাদের গণিতের একটু ভালো ধারণা আছে, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি আর ইউ স্কয়ার বাই জি, এই সূত্র থেকে এই সূত্র কখন আসে?
যখন অবশ্যই এইটুকুর মান হয় কত 1 পাগল 1 হয়, 0 হলে 0 হয়ে যায়, এইটুকুর মান হয় না, তাহলে অবশ্যই মানে 1 হবে কখন, যখন থিটার মান অবশ্যই 45 ডিগ্রি হবে। কারণ কি সাইন 90 মান 1, তাহলে অবশ্যই এটা 2 থিটা না, তাহলে অবশ্যই থিটা কত হতে হবে, অবশ্যই 45। এজন্য তাহলে এটা আমার আরেকটা প্রশ্ন পাইলাম কিন্তু, যে 45 ডিগ্রি কোণে অনুভূমিক পাল্লা সর্বাধিক অনুভূমিক পাল্লা, মানে 45 ডিগ্রি কোণ যদি হয় তাহলে তার অনুভূমিক পাল্লা কত হবে, একদম সর্বোচ্চ হবে। কারণ আমরা জানি থিটার সাইন সর্বোচ্চ কত মান 1 না, এর মানের উপর কোনো কেউ আছে 1 নেই, তাহলে অবশ্যই এই মানটা এই থিটা 45 ছাড়া জীবনে কখনো 1 হবে না মানটা। এজন্য সর্বাধিক অনুভূমিক পাল্লা কখন হবে, যখন থিটা 45 ডিগ্রি হবে। তাহলে আমার দেখো সব 9, 10 থেকে অ্যাপ্লাই করলাম, শুধু এই সূত্রটা মুখস্থ করলাম আর এই সূত্রটা এখান থেকে বসাই দিলাম। তাই আমি বলেছিলাম কালকে যে এই অধ্যায় সকল সূত্র ওই 9, 10 বেসিক দিয়ে সব করা যাবে, জাস্ট কিন্তু একটু বেসিক লাগবে, ঠিক আছে? এখন তোমরা কি বুঝিছো কেন এইটুকু বলতে হবে, সব সূত্র কি বুঝিছো? এখন জাস্ট 5 মিনিট বাসায় যেয়ে কি করতে হবে, একটু হোমওয়ার্ক করতে হবে, একদম ইজি ক্লিয়ার হয়ে যাবে। আমি কি আবার ফিডব্যাক দেবো আবার কোনোটা? মনে হয় তোমরা সব বোঝা উচিত এখান থেকে। শুধু আর একটা কিছু হয়েছে, তাও তোমাদের বলি, যদি এরকম হয় ভাইয়া যে এই দেওয়ার পরে হ্যাঁ মনে করো এভাবে, মানে এটা কি অনুভূমিক না, আর এটা কি গেছে এই উলম্ব বরাবর চলে গেছে না এইভাবে, এইভাবে এটা কি উলম্ব না, মানে এখানে গেছে মানে সে এইখানে গেছে না। আমরা এটা তোমরা কি করো, কোনো বস্তু এখান থেকে এইখানে গেছে, তুমি কি মাপো, এরকম মাপো না, উলম্ব মাপো না এরকম, যে সে এই অবস্থানে আছে, তাই না? কোনো বস্তু যদি এক্স এবং এরকম যদি এটা ওয়াই ভাবে যায়, এক্স আর ওয়াই, মানে কোনো বস্তু এরকম থিটা কোণে যদি কি করে, মানে থিটা কোণে যদি কোনো বস্তু কিক করে, ফুটবল কিক করে বা ব্যাটটা আঘাত করে, তখন তার বেগ নির্ণয় করতে পারে, শেষ বেগ। কি বেগ? শেষ বেগ। শেষ বেগ ভি, শেষ বেগ ভি ইকুয়াল টু সূত্র হবে এই ভি আর এক্স, মানে অনুভূমিক বরাবর বেগের স্কোয়ার প্লাস ভি ওয়াই উলম্ব বরাবর বেগের স্কোয়ার। এটা কখন হবে, জাস্ট একমাত্র থিটা কোনো বস্তু কিক করা, কিন্তু থিটা কোণে কিক করেছে, থিটা কোণে কিক করলেই কিন্তু কিভাবে যায় বলো তো, কোনো এরকমভাবে যদি থিটা কোণে কিক করতে অবশ্যই এরকমভাবে যাবে, দেশে সে এইভাবে যাবে না, একবারে 0 ডিগ্রিতে, মানে একটা কিছু তো কোণ উৎপন্ন হবে, যদি কোণ উৎপন্ন হয় সেটা কখনো এই বরাবর যাবে না, সে এরকমভাবে যাইতে হবে। তাহলে এইভাবে যখন যায় তখন কয়টা কোণ উৎপন্ন হয়, প্রথম যখন ছিল, প্রথম ওঠার আগ মধ্যে একটা ভি এক্স ছিল, আর যখন যাচ্ছে তখন আবার একটা ভি ওয়াই উৎপন্ন হলো, তাহলে তখন তার শেষ বেগ কী হবে, এই যে সূত্র ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার করলে আমরা শেষ বেগ পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের একটু শিখতে হবে রৈখিক বেগ আর কৌণিক বেগ, রৈখিক বেগ আর কৌণিক বেগ। এখন রৈখিক বেগ কিভাবে দেখবো, দেখো রৈখিক বেগ, এই রৈখিক বেগ ভি, আমরা ভি ইকুয়াল টু সূত্র জানি কি, এস বাই টি, রৈখিক বেগ দূরত্ব বাই কি সময়, কালকে পড়েছিলাম না, মানে একক সময় যে দূরত্ব অতিক্রম থাকে বা যে সরণের হারকে বেগ বলা হয়। এবার আমরা জানি কি রৈখিক বেগ এখানে আমরা লিখতে পারি কি বলতো, যে এস ইকুয়াল টু আমার লেখা যায় কি 2 পাই আর বাই টি, পড়েছিলাম মনে আছে? বৃত্তের তোমার আছে দূরত্ব কত, 2 পাই আর, আচ্ছা, এখন এই যে 2 পাই আর আর এল টি। এবার আমরা বের করবো কৌণিক বেগ। এটা বুঝেছো তো, এস মানে কেন লিখলাম, কারণ কালি শিখলাম না যে দূরত্ব 2 পাই আর, হ্যাঁ এটা আসলে দূরত্ব হওয়ার কথা, রৈখিক দূরত্ব, হ্যাঁ ভালো হয়। আর কৌণিক বেগ, কৌণিক বেগকে এটা আছে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক বেগ কি ওমেগা। তাহলে একইভাবে সূত্র দেখো, এটা জিনিস দেখো ভি ইকুয়াল এস বাই টি, মানে কি দূরত্ব বাই সময়, কৌণিক বেগও তা হবে দূরত্ব বাই সময়, কিন্তু কৌণিক বেগের দূরত্বকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, জিনিসটা বুঝিনি, দেখো তো। তার মানে তোমাকে যদি এবার একটা সংজ্ঞা দেবো কি বলবা, মনে করো রৈখিক দূরত্ব রৈখিক বেগ, এই তো
কাকে বলে? একক সময়ে যে পথ অতিক্রম করে বা যে দূরত্ব অতিক্রম করে তাকে তার দ্রুতি বলা হয়। আর ঠিক একইভাবে একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে, জাস্ট বুঝিনি? মানে কি পারিভাষিক সাপেক্ষে একক সময়ে কোনো বস্তু যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কি কৌণিক বেগ বলে। শুধু আগে আসছে দ্রুতি বা বেগ ছিল, তাই আমরা সিদ্ধরত্ব। আর আমরা যে বলো কৌণিক বলে দেবে, সেই বলে দেবে কি কৌণিক দূরত্ব অতিক্রম করে। এবার সে কৌণিক দূরত্বে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা। থিটা ইকুয়াল কি লিখবো? থিটা ইকুয়াল লিখবো কি আমাদের এক থিটার পরিবর্তন কত? 2π পরিবর্তন হয়, 2π। আর যদি n সংখ্যক পরিবর্তন হয় তাহলে n দেব। আর এখানে এই টিটা এইভাবে দিতে হবে ভাইয়া, এই পর্যায়কাল। এই টিটা কিন্তু পর্যায়কাল, হ্যাঁ পর্যায়কাল। এবার এই টি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? t/n। টি ইকুয়াল টু কি লিখতে পারি? t/n। এখন এই এনটা এইভাবে না দিয়ে এইভাবে দিলে মানে ভালো হয়, কারণ এখানে একটা এন দিছি না, এইখানে এই এন দিয়ে দিলে না থাক, কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। টি ইকুয়াল টু 2π/t দিলে হয়ে যাচ্ছে, এন না দিলে হবে। এবার এখানে দেখো টি ইকুয়াল টু কি লেখা যায়? t/n। তার মানে এই পর্যায়কাল কাকে বলতে পারবা? কোনো একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যত সময় লাগে তাকে তার পর্যায়কাল বলে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যত সময় লাগে তাকে তার কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। এখন 2π/t লিখলাম। এবার টি যদি না দেওয়া থাকে তাহলে কি লিখবো? 2π আর টি মানে t/n। টি যেহেতু নিচে তাহলে উল্টে যাবে, তাহলে কি হবে? n/t। বোঝা গেছে? তার মানে যদি মূল সূত্র দেখবো টি থাকে না, সবসময় সময় থাকে, বলে 10 সেকেন্ডে 5টি পূর্ণ, তখন আমি মূলত এই সূত্রে অ্যাপ্লাই করবো না, সবসময় সূত্রে অ্যাপ্লাই করবে এটা 2πn আর নিচে হবে টি সময়। কারণ এইটা যে সূত্র এটাও সেই সূত্র, কিন্তু এইটা এই টি এখানে ছিল না, এই টিটা বের করে নিয়ে ওখানে দিচ্ছি। তাহলে কি বেগ? কৌণিক বেগ। তাহলে আমাদের আপাতত এই অধ্যায় কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স সলভ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে কিছু। ভিডিওটা একটু করো, ক্লিক করে অফ করে দাও।